নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে বিগ স্টোরি শুরু করবো। আপনাদের স্বাগত জানাবো। আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। 2026 সালের 20 জুলাই, আগামীকাল 21 জুলাই রাত পোহালে বিগত 3 দশক ধরে বাংলার রাজনৈতিক ক্যালেন্ডারে নির্দিষ্ট দিনটি নির্দিষ্ট দলের একচেটিয়া আবেগের খতিয়ান হয়ে থেকেছে। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড়, মঞ্চে দাঁড়িয়ে দলনীতির আবেগ ঘন ভাষণ আর 13 জন শহীদের রক্তের নামে শপথ। এই ছবি দেখতে অভ্যস্ত ছিল বাংলা। কিন্তু 2026 সালের 21 জুলাই ঠিক আগের সন্ধ্যায় দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে যে ভূমিকম্প শুরু হচ্ছে তার তীব্রতা মাপার ক্ষমতা আজ কারোর আছে কি? ইতিহাসের চাকা ঘোরে, আর যখন ঘোরে তখন তো অত্যন্ত নিষ্ঠুরভাবে ঘোরে। যে রক্তের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, 2026 সালে এসে সেই রক্তের হিসেব, সেই তদন্তের ফাইল আজ প্রকাশ্য বিধানসভায় দাঁড়িয়ে খুলে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিগ স্টোরিতে আমরা কোনো চর্বিত চর্বণ গল্প বলতে আসিনি। আজ আমরা রাজনীতি সেই অন্ধকার অন্দর মহলে ঢুকবো, যেখানে একদিকে রয়েছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা, অন্যদিকে রয়েছে পরম বিশ্বস্ত সহযোদ্ধাদের চরম বিশ্বাসঘাতকতা আর দল বদলের নির্লজ্জ খেলা। আজ প্রশ্ন উঠবেই, 1993 সালের 21 জুলাই তাহলে কি সত্যি শুধু মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই ছিল, নাকি তা ছিল কংগ্রেসের অন্দরে সোমেন মিত্রের কাছে হেরে যাওয়া কোণঠাসা নেত্রীর নিজের অস্তিত্ব প্রমাণের শেষ মরণ কামড়? প্রশ্ন উঠবে যে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নৈতিক জয় বলে দাবি করতেন, সেই রিপোর্ট কেন তিনি 2011 থেকে 2026 সাল পর্যন্ত দীর্ঘ 15 বছর রাটার্স বিল্ডিং আর নবানের লকার বন্দি করে রাখলেন? কেন সেই রিপোর্ট দোষী সাব্যস্ত হওয়া আমলাদের শাস্তির বদলে দেওয়া হলো মন্ত্রিত্বের পুরস্কার? আর এখন সেই ইতিহাসের আজ খোলস ছাড়ানোর দিন। আজ ক্ষমতার অলিন্দে বোনা প্রতিটা ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার দিন। আজ বিকালে রাজ্য সরকারের পক্ষ থেকে 21 জুলাইয়ের তদন্ত কমিশনের যে গোপন ফাইল রিপোর্ট জনসমক্ষে আনা হলো, তা বাংলার রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন তোলপাড় সৃষ্টি করেছে। এই রিপোর্টে পরতে পরতে লুকিয়ে রয়েছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা তৎকালীন বিরোধী নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের শহীদ আবেগের বয়ানকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এত বড় একটি ঘটনার তদন্ত চলাকালীন কমিশন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বয়ান দেওয়ার জন্য ডাকেইনি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও কমিশনকে কোনো নথি বা প্রমাণপত্র দিয়ে সাহায্যও করেননি। সবচেয়ে বড় আইনি এবং নৈতিক মোচড়টি এসেছে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তাকে কেন্দ্র করে। 1993 সালের 21 জুলাই রক্তক্ষয়ী পুলিশি অ্যাকশনের প্রশাসনিক দায়িত্বে থেকে যিনি সরাসরি অভিযুক্তের তালিকায় ছিলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কোনো যথাযথ তদন্ত করা হয়নি। ওটা রাজনৈতিক সমঝোতার চাদরে ঢেকে বিগত সরকারের আমলে থেকে সসম্মানে ক্যাবিনেট এনে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। কমিশনের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে সেদিন ঠিক কার মৌখিক নির্দেশে পুলিশ নির্মমভাবে ট্রিগার টিপেছিল তা আজও রহস্যাবৃত। বিচারপতি সুশান্ত কুমার চ্যাটার্জি কমিশন অব ইনকোয়ারি স্বরাষ্ট্র রাজনৈতিক দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর 6256 P/44/12/11 তারিখ 4/11/2011 রাজ্য সরকার কর্তৃক গঠিত 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযানের তদন্ত। কমিশনের পর্যবেক্ষণ সুপারিশে পরে আসার আগে এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি আপনাদের কাছে রাখছি। 1 নম্বর, লেট বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর ওমর আলী, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ ব্যানার্জি, মদন মিত্র, সৌগত রায়, রুমা মুখার্জি, রীতা। এবারে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বিকালে একটু টাইম চাইব, 10 মিনিট। এটা হলো বিগত সরকার 2011 সালে আসার পরে 21 জুলাই কমিটি করেছিল, 21 জুলাই কমিশন। কমিশনের
যে ইনকোয়ারি রিপোর্ট, সেই ইনকোয়ারি রিপোর্টে কমিশন যে মূল অবজারভেশনগুলো দিয়েছে, এক, আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে বামফ্রন্টের আনা মহাকরণ দখলের যুক্তিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে কমিশন জানিয়েছে পুলিশের এই গুলি চালানোর কোনো যথার্থতা ছিল না। কিন্তু এর মাঝে নতুন রহস্য দানা বেঁধেছে রাইটার্স বিল্ডিং তথা মহাকরণ থেকে এই সংক্রান্ত মূল ফাইল গায়েব হয়ে যাওয়া নিয়ে জানিয়ে নতুন করে উচ্চ পর্যায়ে তদন্ত প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে জোর দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ কমিশন করলেও বাস্তবে হয়েছে উল্টো, তাদের হাতে মাত্র 2 লক্ষ টাকা করে গুঁজে দিয়ে দায় সারা হয়েছিল, যা শহীদদের রক্তের বিনিময় ক্ষমতার উপহাসকেই স্পষ্ট করে তোলে নাকি। এবার আসুন টাইম মেশিনে চড়ে একটু পিছিয়ে যাই। সালটা 1992, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন। একদিকে সাবেকি চাণক্য কূটনীতির প্রবাদ পুরুষ সোমেন মিত্র, অন্যদিকে দলের হাইকমান্ডের একাংশের আশীর্বাদ ধন্য কিন্তু রাজ্যস্তরে কোণঠাসা যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে সোমেন মিত্রের সাংগঠনিক শক্তির কাছে কার্যত খড়কুটোর মতো উঠে গেলেন মমতা। পরাজয় ছিল নির্মম, আর সেই পরাজয় মমতার রাজনৈতিক ভবিষ্যতের সামনে একটা বিরাট প্রশ্ন ছিল খাড়া করে দিয়েছিল। বাংলার তৎকালীন বামফ্রন্ট সরকারের তথাকথিত সায়েন্টিফিক রেগিং বা বৈজ্ঞানিক কারচুপির বিরুদ্ধে লড়াইকে হাতিয়ার করলেন মমতা। স্লোগান তুললেন নো আইডেন্টিটি কার্ড, নো ভোট। সচিত্র পরিচয়পত্র ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। দাবিটা কি অন্যায় ছিল? নিশ্চয়ই না। সাধারণ মানুষের স্বচ্ছ ভোটাধিকারের দাবি ছিল এটা। কিন্তু এই দাবির আড়ালে কি অন্য কোনো রাজনৈতিক তাগিদ কাজ করছিল না? ইতিহাস সাক্ষী 1993 সালের 21শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযানের ডাক দিচ্ছেন, তখন তৎকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের তাতে কোনো সায় ছিল না। সোমেন মিত্রের মতামত তার নেতৃত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রদেশ কংগ্রেসের সমান্তরালে নিজের একক সাংগঠনিক ক্ষমতা জাহির করতে এই মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন মমতা। উদ্দেশ্য স্পষ্ট, দিল্লিকে দেখানো আর আলিমুদ্দিনকে কাঁপানো, প্রমাণ করা যে সোমেন মিত্রের অফিস ঘরের চেয়ে মমতার রাস্তার লড়াইয়ের জনভিত্তি অনেক বেশি শক্তিশালী, স্ট্রং। দেখুন, 93 সালের একেবারে শেষের দিকে কংগ্রেসের আভ্যন্তরীণ নির্বাচন, সভাপতি নির্বাচন হয়, নমিনেশন জমা হয়। তার পরবর্তী সময় 1993-এর প্রথম 3 মাসের মধ্যে অর্থাৎ মার্চের মধ্যে আমাদের সভাপতি নির্বাচন সম্পন্ন হয় মহারাষ্ট্র নিবাস হলে। এবং সকলেই জানে একটা চরম উদ্দীপনা ছিল। একদিকে সভাপতি পদপ্রার্থী সোমেন মিত্র, প্রয়াত সোমেন মিত্র মহাশয়, আরেকদিকে ছিলেন মমতা দেবী, মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের মধ্যে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান এবং বেশ ব্যাপক ভোটে হেরে যান, এটা সকলেরই জানা। এবং তার পরবর্তী সময় একটা দলের মধ্যে ভাঙন তৈরি করবার যুব কংগ্রেসকে সামনে রেখে প্রয়াস, এবং সেই প্রয়াসটার একটি অঙ্গ 21শে জুলাই উনি মনে করলেন যে দলের ভাঙনকে আরও নিশ্চিত করা, এবং তার পরবর্তী প্রতিটি পদক্ষেপই দেখা গেছে উনি দলের ভাঙনকে নিশ্চিত করেছেন। তারপরে 98 সাল সকলেই জানেন। শুনলেন আপনারা। আর সেই মরিয়া লড়াইয়ে পরিণতিটা কি হলো? 1993 সালের 21শে জুলাই হলো ধর্মতলা চত্বর অবরুদ্ধ, 5-5টি দিক থেকে মিছিল এগোচ্ছে মহাকরণের দিকে। আর তখনই তৎকালীন জ্যোতি বসুর পুলিশ বাহিনীর দ্বারা নামালো নির্মম দমন পীড়ন, টিয়ার গ্যাস, লাঠি চাচা, তারপর সোজা বুলেট। স্তব্ধ হয়ে গেল 13টি তরুণ তরজা প্রাণ। রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ইনু মিয়া, এই নামগুলো স্রেফ পরিসংখ্যান হয়ে গেল। কিন্তু এই 13টি লাশ কি শুধু বামফ্রন্টের বর্বরতার প্রমাণ ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল কংগ্রেসের তথাকথিত নরমপন্থী লাইনের বিরুদ্ধে মমতার আপোষহীন জেদ? এই রক্তের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন আর কংগ্রেসের ছাতা নয়, দিল্লির তোষামদের রাজনীতি আর বাংলার বাম কংগ্রেসের অশুভ আতাতের তত্ত্বকে সামনে রেখে তিনি ভাঙন ধরালেন কংগ্রেসে। বপন করা হলো তৃণমূলের বীজ। 1997 শেষ লগ্নে হাত ছাড়লেন, আর 1998 পয়লা জানুয়ারি জন্ম নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ 2026, এখানে দাঁড়িয়ে যখন সেই তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের একাংশই দলনেত্রীর সততা উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন, তখন ইতিহাসকে নতুন করে পড়তে বাধ্য হচ্ছে বাংলা।
শুনবো রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াই কি বলছেন। 1992 সালে রাজ্য কংগ্রেসের সভাপতি নির্বাচনে সোমেন মিত্রর কাছে পর্যুদস্ত হয়ে মমতা ব্যানার্জি প্রচার শুরু করলেন রাজ্য জুড়ে যে সোমেন মিত্র, সুব্রত মুখার্জিরা সিপিএমের সাথে হাত মিলিয়ে রিগ করে তাকে হারিয়েছে। 21শে জুলাই মহাকরণ অভিযানের নাম করে যে ব্যাপক গুন্ডামির কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, তৎকালীন সভাপতি, রাজ্য সভাপতি সোমেন মিত্র বা দলের কোনো সিনিয়র নেতারই কিন্তু তাতে সায় ছিল না। মমতা ব্যানার্জি এভাবেই দলের অনুশাসনকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। তার পরিণাম যেটা হলো, 13 জন নিরপরাধ কর্মীর মৃত্যু হলো এবং 3টি বাস পোড়ানো হলো, 15টি গাড়ি ভাঙচুর হলো, পুলিশের গুলিতে 13 জনের নিহত হওয়ার সাথে সাথে ডিসি সদর সহ 7 জন ডিসি, 10 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 35 জন পুলিশকে হাসপাতালে ভর্তি করতে হলো। তাদের শরীরে, অনেকেরই শরীরে পাইপ গানের গুলি পাওয়া গেল, বোমার স্প্লিন্টার পাওয়া গিয়েছিল। তৎকালীন যে রিপোর্টগুলো পরবর্তীকালে হাইকোর্টে 21শে জুলাই এই গণহত্যার পর স্বাভাবিকভাবে সরগড় পড়ে যায়। জ্যোতি বসুর সরকার তড়িঘড়ি গঠন করে বিচারপতি ডি.কে বসু কমিশন। তৎকালীন সরকারের অবস্থান ছিল পুলিশের আত্মরক্ষা, সরকারের সম্পত্তি রক্ষা। কমিশনের রায়ে পুলিশকে সম্পূর্ণ ক্লিন চিট, জনতার আক্রমণাত্মক রূপী গুলি চালাতে বাধ্য করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতি এই রিপোর্ট মানেননি। তিনি দাবি করেছিলেন জুডিশিয়াল ইনকোয়ারি। সময়টা বদলে গেল 2011 সালে। 34 বছরে বাম সাম্রাজ্যের পতন ঘটিয়ে রয়টার্স বিল্ডিং দখল করলেন, মসনদে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হয়ে তার প্রথম বড় ঘোষণাগুলোর মধ্যে একটি ছিল এই 21শে জুলাইয়ের ঘটনার পুনর্তদন্ত হবে। গঠিত হলো ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওয়ান ম্যান জুডিশিয়াল কমিশন। দীর্ঘ 3 বছর ধরে তদন্ত চলল। 2014 সালের ডিসেম্বর মাসে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় রাজ্য সরকারের কাছে তার চূড়ান্ত রিপোর্ট জমা দিলেন। কি ছিল সেই রিপোর্টে? বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় তদন্ত কমিশনের রিপোর্টে প্রকাশ্যে আসতেই তৎকালীন বুদ্ধিজীবী মহল সম্পূর্ণ চমকে ওঠে। কারণ তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলি চালানোর ঘটনাটি ছিল সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক, উস্কানিহীন, অসাংবিধানিক। রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়েছিল যে জলকামান বা কাঁদানে গ্যাসের মতো প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে সেদিন কেন সরাসরি বুলেটের ব্যবহার করা হলো? এই নির্মমতাকে তৎকালীন ব্রিটিশ আমলের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চেয়ে জঘন্য, বর্বরচিত বলে আখ্যা দেওয়া হয়। একই সঙ্গে একে তৎকালীন স্বরাষ্ট্র দপ্তর, লালবাজার পুলিশ কন্ট্রোল রুমের একটি যৌথ প্রশাসনিক ব্যর্থতা হিসেবে সেই সময় চিহ্নিত করা হয়েছিল রিপোর্টে। আর এই রিপোর্ট যখন জমা পড়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে একে তার দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের একটি বড় নৈতিক জয় বলে ঘোষণা করেন। গল্পটা এখানে শেষ হতে পারত যদি না এর পিছনে গভীর রাজনৈতিক সমঝোতার প্রশ্ন উঠত। কারণ জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টে যেখানে একে স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশের যৌথ ব্যর্থতা বলা হলো, সেখানে তৎকালীন লালবাজার পুলিশ কন্ট্রোল রুমে বসে কোন কোন শীর্ষ আইপিএস অফিসারগুলি চালানোর মৌখিক নির্দেশ দিয়েছিলেন তাদের বিরুদ্ধে পরবর্তীকালে কোনো এফআইআর করা হয়নি, তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। সবচেয়ে বড় রহস্য, প্রশ্ন চিহ্নটি খাড়া হয় যখন জানা গেল 1993 এর 21শে জুলাই কলকাতার রাস্তায় যখন রক্তগঙ্গা বইছে, তখন রাইটার্স বিল্ডিংয়ে বসে স্বরাষ্ট্র সচিব হিসেবে পলিসি অ্যাকশনের প্রশাসনিক দেখভালের দায়িত্বে ছিলেন আইএএস মনীশ গুপ্তা, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরস্থ। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় দলে তাকেই এনে পুরস্কৃত করলেন, মন্ত্রিত্ব দিলেন। যার প্রশাসনিক নজরদারিতে 13 জন যুব কংগ্রেস কর্মী মারা গেলেন, যারা শহীদ ছাড়া সেদিন পুলিশ এত বড় পদক্ষেপ করতে পারত না। তিনি হয়ে গেলেন মমতার ক্যাবিনেটের রত্ন। একে কি বলে রক্তের ঋণ শোধ করা, নাকি একে বলে ক্ষমতার চরম সুবিধাবাদ? আর এই প্রশ্নটা আজ বাংলার জনমানসে ছুড়ে দিয়েছেন খোদ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2026 আর এই 2026-এর 21শে জুলাইয়ের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস একটি দল হিসেবে নেই। তাজ বিভক্ত কালীঘাটপন্থী বড়া মেয়র রোডের বিদ্রোহী গোষ্ঠী। প্রথমে আসি সুখেন্দু শেখর রায়ের কথায়। দলের প্রবীণ সাংসদ তিনি কি বলছেন শুনুন। টিএমসি পার্টি
कैसे जन्म हुआ उसका आपको मालूम है वो इतिहास? 1998 तक ममता बनर्जी कहाँ थी, कैसी थी? उनको पहले 1984 में लोकसभा चुनाव लड़ने के लिए टिकट मिला था। किसने टिकट दिया था? कांग्रेस पार्टी। जबकि इंदिरा जी का मौत हो गया उस समय चुनाव भी ऐलान किया गया 2-4 महीना का अंदर। तब ममता जी क्या थी? एक डिस्ट्रिक्ट का महिला कांग्रेस का जीएस थी। उनको कैंडिडेट किया गया किसके खिलाफ? सोमनाथ चटर्जी, और सोमनाथ चटर्जी हार गए। तो विजय किसके लिए हुआ था? उनके लिए। या इंदिरा जी को डेड बॉडी दिखा के कांग्रेस को 16 सीट पहली दफे वाम मोर्चा की समय में बंगाल में मिला। 89 में वो हार गई। तो अगर उतना ताकतवर थी तो पहले दफे जैसे जीता इंदिरा जी का डेड बॉडी दिखा के, तो दूसरी दफे भी जीतना चाहिए था। राजीव गांधी उनको युवा कांग्रेस का प्रेसिडेंट भी किया। ये पहली दफे उनको एक ऑर्गेनाइजेशनल पोस्ट मिला जो कि बोलने लायक है। कांग्रेस में रहते हुए नए दल खोलने के लिए जो एप्लीकेशन भेजा था चुनाव आयोग के पास, उनमें 2 सिग्नेटरी थे, ममता बनर्जी और अजीत पांजा। ये पार्टी तो गद्दार लोगों का पार्टी है। যে দলনেত্রীকে এতদিন অপরাজিত জননেত্রী বলে পুজো করা হতো, তারই দলের প্রবীণ নেতা আজ বলছেন মমতার রাজনৈতিক উত্থানের ভিত্তি ছিল সহানুভূতির হাওয়ার গদ্দারি। এবার নজর দেওয়া যাক লোকসভার প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে। কাকলি দেবী স্পষ্ট করে লিখেছেন, 21শে জুলাইয়ের মূলমঞ্চ আলো করে বসে থাকে কিছু অবিশ্বাস ভাই আর রঙিন চরিত্ররা। তাদের ধাক্কা ধাক্কিতে আসল ত্যাগী কর্মীরা আজ পিছনের সারিতে চলে গিয়েছে। কিন্তু মারাত্মক কথা বলছেন। আর এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছেন দলের অন্যতম কালারফুল বিতর্কিত নেতা মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে মদন মিত্র যা বলেছেন তা কোনো বিরোধী নেতাও আজ পর্যন্ত বলতে সাহস পাননি। শুনুন মদন মিত্রের বক্তব্য। আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে। সো আই ডোন্ট কেয়ার। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। মদন মিত্রের বক্তব্য শুনলেন একজন শাসক দলের দাপুটে নেতা নিজের দলের সেকেন্ড ইন কমান্ডকে খুনি সুপারি কিলার বলছেন। হুমকি দিচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে গুলিগোলা চলার। গুলি চালিয়েছিল আর 2026 সালে 21শে জুলাইয়ের আগে তৃণমূলের এক গোষ্ঠী অন্য গোষ্ঠীকে গুলি চালানোর হুমকি দিচ্ছে। এরই নাম কি ইতিহাসের পুনরাবৃত্তি? 2026 সালের 21শে জুলাই কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে এবার ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো সভা হচ্ছে না। কলকাতা এখন স্পষ্টতই দুটি সমান্তরাল শক্তির তীব্র রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হচ্ছে। কি হবে আগামীকাল? একদিকে রয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, যারা কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে এবার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে শহীদ সমাবেশের মঞ্চ বাঁধছে। আর অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে আরও একটি সমান্তরালভাবে বিশাল মঞ্চ তৈরি করছে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের থেকে হাইজ্যাক করা মঞ্চ আজ পিসি ভাইপোর হাত থেকে হাইজ্যাক হয়ে যাচ্ছে অন্য গোষ্ঠীর কাছে। আর এই গোটা নাটকীয়তার উপর শেষ পেরেকটি পুঁতে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় রিপোর্টে গোপন পাতাগুলো জনসমক্ষে এনে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? 1993 সালে 21শে জুলাই যে 13 জন তরতাজা যুবক পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, তারা কি জানতেন তাদের এই আত্মত্যাগ কোনো আদর্শের জন্য নয়, বরং এক নেত্রীর দিল্লির হাইকমান্ডকে নিজের গায়ে জোর দেখানোর হাতিয়ার ছিল সেদিন? তারা কি জানতেন যে কংগ্রেসের হাত চিহ্নের ঝান্ডা ধরে তারা প্রাণ দিলেন, সেই কংগ্রেসকে আলিমুদ্দিনের দালাল বলে কয়েক বছর পরে নতুন দল করে ফেলবেন তাদেরই নেত্রী? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ের নামে এই শহীদি ইমারত তৈরি হলো, সেই বামফ্রন্টের প্রশাসনিক প্রধান জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য যদি চুল স্পর্শ করতে পারেনি এই তদন্ত কমিটি। উল্টে যার নির্দেশে সেদিন পুলিশ ট্রিগার টিপেছিল, সেই স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তাকে সসম্মানে ক্ষমতার অলিন্দে পুনর্বাসন দেওয়া হয়েছিল। আজ 2026 সালে দাঁড়িয়ে 21শে জুলাই সেই তথাকথিত পবিত্র মঞ্চ আজ ক্ষমতার কামড়া কামড়িতে রক্তাক্ত হয়েছে। মদন মিত্রের ভাষায় সেখানে আজ গুলি গোলা চলার ইঙ্গিত। কাকলি ঘোষ দস্তিদারের ভাষায় সেখানে আজ অপরিণত নির্বোধের আস্ফালন।
আর শুভেন্দু অধিকারীর হাতে বন্দি সেই ঐতিহাসিক পাপের খতিয়ান। রক্তের ঋণ কি সত্যি শোধ হয়, নাকি রাজনীতিতে রক্ত স্রেফ একটা সিঁড়ি যাবে মসনদে ওঠা যায়, আর মসনদ পেয়ে গেলে সেই সিঁড়ির রক্ত ধুয়ে মুছে সাফ করে দেওয়াটাই দস্তুর? বাংলার মানুষ আজ বোকা নয়। 2026 সালের 21শে জুলাই কোনো উৎসবের দিন নয়, কোনো আবেগের দিন নয়। এই দিনটি বাংলার মানুষের কাছে এক চরম মোহভঙ্গের দিন। যে সততার প্রতীকে বিশ্বাস করে বাংলা নিজের হৃদয় সঁপে দিয়েছিল, আজ তার অন্তরে কঙ্কালটা বড় বেশি নগ্নভাবে বেরিয়ে পড়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। নজর থাকবে সেদিকে আগামীকাল কি হয়, কারণ এই 21শে জুলাই শহীদ দিবস আজ আড়াআড়িভাবে বিভক্ত। নজর থাকবে আগামীকালে 21শে জুলাইয়ের দিকে। সঙ্গে থাকুন, শেষ করছি বিগ স্টোরি।